ইতিহাস সাধারণত তার সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলো খুব শান্তভাবে বলে। কোনো চিৎকার নেই, কোনো নাটক নেই, শুধু সংখ্যা, নথি আর নীরবতা। জোসেফ স্টেলিন এর গল্পও ঠিক তেমন। এতে এমন একজন মানুষের গল্প যিনি বিশ্বাস করতেন একটি রাষ্ট্র টিকে থাকার জন্য মানুষকে বাঁচিয়ে রাখা জরুরি নবী। এই ভিডিওটা কোনো নায়ক বানানোর চেষ্টা না, আবার কোনো দানবের কার্টুন আঁকার চেষ্টা না। এটা বোঝার চেষ্টা, ক্ষমতা যখন ভয়কে হাতিয়ার বানায় তখন সেটা কত দূর যেতে পারে। কারণ স্টেলিন কোনো ব্যতিক্রম ছিল না, সে ছিল একটি সতর্ক বার্তা। জোসেফ স্টেলিন কে ছিল তা জানার আগে তার কিছু কৃতকর্মের কথা বলা যাক। তার শাসনামলে মানুষ শুধু মরেনি, মানুষ হঠাৎ করে উধাও হয়ে যেত। তার সই করে একটি কাগজ হাজার হাজার মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারত। কখনো শ্রম শিবির, আবার কখনো অনাহার, আবার কখনো সরাসরি মৃত্যু। সে এমন একটি সিস্টেম বানিয়েছিল যেখানে নির্দোষ হওয়াতে কোনো সুরক্ষা দিত না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এই সব কিছু করার পরেও সে বিশ্বাস করতো সে ভুল কিছু করছে না। এখন প্রশ্নটা আর এটা না সে কি করেছে, প্রশ্নটা হলো সে এমন হলো কিভাবে। জোসেফ স্টেলিন জন্মেছিল জর্জিয়ার কৌরি শহরে। অঞ্চলটি তখন ছিল রাশিয়ান সাম্রাজ্যের অধীনে, একটি সীমান্তবর্তী এলাকা যেখানে দারিদ্র্য ছিল স্বাভাবিক আর কেন্দ্রীয় ক্ষমতা ছিল দূরের কিন্তু নিষ্ঠুর। তার বাবা ছিল সহিংস, মা ছিল কঠোর, ভালোবাসা ছিল শর্ত সাপেক্ষ। এই পরিবেশে সে শিখে যায় ভালো হওয়া নিরাপদ না, শক্ত হওয়াই নিরাপদ। স্কুলে সে মেধাবী ছিল, কিন্তু তার সবচেয়ে বড় দক্ষতা ছিল সে মানুষ পড়তে পারত। কে দুর্বল, কে অহংকারী, আর কে ক্ষমতা চায়। মজার ব্যাপার হলো স্টেলিন একসময় কবিতা লিখিত, ভালো কবিতা, কিন্তু কবিতা দিয়ে তো আর কেউ রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না। রাশিয়ায় তখন শুধু বিপ্লব হচ্ছিল না, পুরো রাষ্ট্রটা ভেঙে পড়ছিল। যার শাসন মানুষকে ক্লান্ত করে ফেলেছিল। কৃষকরা ছিল ভূমিহীন, শ্রমিকরা ছিল অনাহারে, আর প্রথম বিশ্বযুদ্ধ অর্থনীতিকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। শহরে খাবারের লাইনে মানুষ দাঁড়াতো, গ্রামে ক্ষুধা স্বাভাবিক হয়ে উঠছিল, আর রাজধানীতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যেন বাস্তবতা বলে কিছু নেই। এই শূন্যতার ভেতরেই বিপ্লব ঢুকে পড়ে। রাস্তায় বক্তৃতা হচ্ছিল, কারখানায় সভা, বিশ্ববিদ্যালয়ে আদর্শের যুদ্ধ। সবাই কথা বলছিল স্বাধীনতা নেই, সমতা, আর তাই সবাই নেতা হতে চাইছিল। স্টেলিন সে কম কথা বলতো, সে বুঝেছিল মাইকে দাঁড়ানো মানুষেরা সবচেয়ে আগে পড়ে। ভ্লাদিমির লেনিন ছিল বিপ্লবের চিন্তা শক্তি। সে জানত কিভাবে ক্ষোভকে আদর্শে রূপ দিতে হয়। তার নেতৃত্বেই জার শাসনের পতন হয় এবং জন্ম নেয় সোভিয়েত ইউনিয়ন। লেনিন মারা গেলে একটি শূন্যতা তৈরি হয়। স্বাভাবিকভাবেই সবাই তাকিয়েছিল লিওন ত্রোতস্কি এর দিকে। ত্রোতস্কি ছিল বিপ্লবের মুখ, রেড আর্মির নির্মাতা, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত নেতা। আর ঠিক সেই কারণেই সে ঝুঁকিপূর্ণও ছিল, কারণ যাকে সবাই দেখে সেই প্রথম লক্ষ্যবস্তু হয়। স্টেলিন তখন মঞ্চে ছিল না, সে নোট নিচ্ছিল। সে বুঝেছিল জনপ্রিয়তা সাময়িক, কিন্তু নিয়ন্ত্রণ স্থায়ী। ক্ষমতায় এসে স্টেলিন হঠাৎ নিষ্ঠুর হয়নি, সে বরং ধারাবাহিক ছিল। তার কাছে বন্ধু মানেই ঝুঁকি, যোগ্য মানুষ মানেই হুমকি। এরপর সে শুরু করলো যেটা ইতিহাসে পরিচিত দি গ্রেট পার্জ নামে। এটা কোনো একদিনের হত্যাকাণ্ড না, এটা ছিল বছরের পর বছর চলা পরিকল্পিত আতঙ্ক। মানুষ গ্রেপ্তার হতো অভিযোগ না জেনে, রাষ্ট্রবিরোধী, বিশ্বাসঘাতক, ষড়যন্ত্রকারী। এই শব্দগুলো কোনো নির্দিষ্ট সংজ্ঞা ছিল না। কেউ বিচার পেত না, কেউ ব্যাখ্যা চাইতে পারত না, আর অধিকাংশের বিদায় নেওয়ার সুযোগও ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? অনেক মানুষ নিজেদের অপরাধ নিজেরাই স্বীকার করেছিল, কারণ তারা ভাবত স্বীকার করলে হয়তো বাঁচবে। কিন্তু এই সিস্টেমে স্বীকারোক্তি ছিল শুধু আরেকটা কাগজ। এই জায়গায় ইতিহাস জটিল হই। স্টেলিনের সময়ই সোভিয়েত ইউনিয়ন শিল্পশক্তি হই, দেশ আধুনিক হই, নাৎসি জার্মানিকে পরাজিত করা হই। কিন্তু প্রশ্নটা সহজ, এই উন্নয়নের দাম কে দিয়েছে? কৃষকরা, শ্রমিকরা, শিশুরা। স্টেলিন বিশ্বাস করত মানুষ এক্সপেন্ডেবল, কিন্তু রাষ্ট্র পার্মানেন্ট। সে দ্বিধায় ভোগেনি, আর সেটাই তাকে ভয়ঙ্কর করেছিল। স্টেলিন শেষ বয়সে কারোর উপর ভরসা করত না। ডাক্তার না, সহকর্মী না, বন্ধু এত বহু আগেই শেষ। 1953 সালে সে স্ট্রোক করে পড়ে যায়। ঘন্টার পর ঘন্টা কেউ দরজা খোলেনি, কারণ সবাই ভয় পাচ্ছিল ভুল করলে হয়তো বাঁচবে না। যে মানুষ ভয় দিয়ে রাষ্ট্র চালিয়েছিল সে ভয়ই একা পড়ে রইল।
স্ট্যালিন মারা যাওয়ার পর সবকিছু একদিনে বের হয়নি, এটা ধীরে ধীরে সামনে আসে। প্রথমে খুলে যায় রাষ্ট্রের গোপন ফাইলগুলো, হাজার হাজার নথি, নাম, তারিখ, মৃত্যুদণ্ডের আদেশ। এরপর মানুষ সংখ্যা গুনতে শুরু করে, কতজন গ্রেপ্তার হয়েছিল, কতজন আর ফিরে আসেনি, কতজন শ্রম শিবিরে মারা গেছে, আর কতজন দুর্ভিক্ষে। এই সংখ্যাগুলো কোনো অনুমান ছিল না, এগুলো ছিল রাষ্ট্রের নিজের হিসাব। আর তারপর পাওয়া যায় সবচেয়ে নীরব প্রমাণ, কোনো কবর, বনের ভেতরে, শহরের বাইরে, পরিত্যক্ত জায়গায় একসাথে শুয়ে থাকা হাজার হাজার মানুষ। এখানে এই গল্পটা বদলে যায়, এটা আর আদর্শের প্রশ্ন থাকে না, এটা হয়ে যায় দলিলের প্রশ্ন। ইতিহাস কিছু মানুষের নাম মুছে দেই, কিন্তু কিছু মানুষের নাম ইচ্ছা করেই রেখে দেই। সম্মানের জন্য না, সতর্কতার জন্য, কারণ ইতিহাস নিজে কথা বলে না, আমরাই সিদ্ধান্ত নেই আমরা কি মনে রাখবো।